আমি শুনছিলাম ওনাদের নানা বিশেষণের ব্যবহার, যেমন ইমরান খানের প্রিন্স বলেছেন আশ্চর্যজনক ঘটনা, টিটো ভাই বলেছেন বিচ্ছিন্ন ঘটনা, এবং আপনার আজকের যে সুযোগ সম্মানী, কিসের সুযোগ সম্মানী? এটা তো বাংলাদেশের নিয়তি। পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে কোন একটি জনগোষ্ঠীতে সংখ্যালঘু হয়ে জন্মগ্রহণ করা। সেটা বাংলাদেশের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, পৃথিবীর সকল দেশের ক্ষেত্রে প্রযোজ্য। আপনার নিয়তি আপনাকে এই পরিস্থিতি দিবে, এটাই স্বাভাবিক। কার সুযোগ, কে সম্মান করেছে এখানে? এই নিরীহ মানুষগুলো দেখেছেন, সাল্লার মানুষগুলো, ঘরবাড়িগুলো দেখেছেন কি দরিদ্র তারা। আর আপনারা আশা করছেন তারা গিয়ে মামলা করবে থানায়। এই বাংলাদেশ বঙ্গবন্ধু চেয়েছিলেন, বঙ্গবন্ধুর জন্মদিনে সংখ্যালঘুর পরিবারের গৃহে আগুন লাগবে। বঙ্গবন্ধুকে এই বাংলাদেশ চেয়েছিলেন 50 বছর আগে। জাতি হিসেবে আমাদের লজ্জা হওয়া উচিত যে এই দেশে এই সময়ে এই ঘটনা ঘটছে। এখানে কোনো সুযোগ সম্মানের বিষয় না, কোন রকমের এখানে আশ্চর্যজনক বিষয় না, কোন রকম বিচ্ছিন্ন ঘটনা না। আপনি যদি রামুর ঘটনার বিচার করতেন, আপনি যদি নাসিরনগরের বিচার করতেন, আপনি যদি রংপুরের ঘটনার বিচার করতেন, আপনি যদি ভোলার ঘটনার বিচার করতেন, তাহলে এটা হতো না। রামুর ঘটনার যিনি প্রধান আসামি তোফায়েল আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি জামিনে বেরিয়ে এসছেন। রসরাজ দাস নাসিরনগরের ঘটনার তিনি পালিয়ে বেড়াচ্ছেন এখনো পর্যন্ত। সুতরাং এগুলো বলে লাভ নেই। আজকে বাংলাদেশে যে বাংলাদেশ অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, যে বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, সেই বাংলাদেশ কি আমাদের সামনে আছে? আমরা কি জাতি হিসেবে এটা গ্রহণ করতে পারি? আওয়ামী লীগের একজন নেতা গিয়েছেন, র্যাবের ডিজি গিয়েছেন, তার কারণ আছে, এটি র্যাবের ডিজির নিজের এলাকা, তার নিজের বাড়ি ওখানে। র্যাবের ডিজি কি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে? বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতৃবৃন্দ গেছেন? দুর্ভাগ্যের বিষয় আমাদের আজকে। আপনি ঘটনাগুলো পরম্পরা দেখেন, আপনি দিনের পর দিন গত 1 সপ্তাহ যাবৎ বাবুনগরী এবং হেফাজতের নেতৃবৃন্দ হুমকি দিয়ে যাচ্ছে যে মোদীকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। সরকার কি করেছে, কি পদক্ষেপ নিয়েছে? চট্টগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের এমপির উপস্থিতিতে একটি সভায় প্রকাশ্যে বলা হয়েছে মোদীকে বাংলাদেশে নামতে দেওয়া হবে না। কে করেছে সুযোগ সন্ধান? আওয়ামী লীগের এমপি তো উপস্থিত ছিল সেই মিটিং এ। সুতরাং সরকার যদি এগুলো করা পদক্ষেপ না নেয়, আজকে একজন কে ফেসবুকে স্ট্যাটাস দিলে তাকে দায়ী করে মামলা করেন, তাকে জেলে নিয়ে যান। নিরীহ 88টি বাড়ি কেন আগুন জ্বলবে? কেন হিন্দুদের মন্দিরে ভাঙচুর হবে? দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার 50 বছর পর আমাদের এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে। এই দেশে পানি দূষিত হয়ে গেলে প্রতিবাদ করার লোক আছে, এই দেশে গাছ কেটে ফেললে কাঁদার লোক আছে, কিন্তু আজকে দেখেন এই সংখ্যালঘুর বাড়িতে যখন আগুন লাগে তার পাশে দাঁড়ানোর জন্য কেউ নাই। এই দেশটা আমরা এরকম ভাবে নিয়ে গেছি। এই জায়গায় আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনার জায়গা থেকে কত দূরে সরে আসছি, সেটা আমাদের নিজেদের আত্মবিশ্লেষণ মনে হয় খুবই জরুরি। দুর্ভাগ্যের বিষয়, এটি আমাদের এখন নিয়তি হয়ে গেছে। আপনি দেখেন এখনো পর্যন্ত রামুর ঘটনার কোনো বিচার হয়নি, কোনো চার্জশিট দাখিল হয়নি। 2012 সালের ঘটনা, এখন হচ্ছে কি সাল এটা? তারপরে আপনি দেখেন আপনার নাসিরনগরের ঘটনার এখনো পর্যন্ত সে দায়ীদেরকে এখনো চিহ্নিত করা সম্ভব হয়নি। পুলিশ বলছে তারা খুঁজে বেড়াচ্ছেন, আর আপনি বলছেন এখানে সোশ্যাল মিডিয়া দেখে দেখে খুঁজে বের করবেন। একটু আগে আপনার এখানে স্ক্রল যাচ্ছিল, পুলিশ অজ্ঞাতনামা 1500 লোককে আসামি মামলা করেছে। এই ধরনের মামলার ভবিষ্যৎ কি হয় রোমেল, আপনারও জানা আছে, আমারও জানা আছে গণমাধ্যমের কর্মী হিসেবে। এই মামলা দিয়ে কোনোদিন কোনো কিছু বিচার হয়েছে? এই ধরনের মামলা দিয়ে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি আশা করছেন যে ভিকটিমরা মামলা করবেন। ভিকটিমরা কারা? যে নিরীহ গ্রামবাসী, তার পক্ষে মামলা করা সম্ভব? তাদের পক্ষে মামলা চালানো সম্ভব? তাদের পক্ষে মামলা করা উচিত? এই কথা বলা তো আমি মনে করি রিয়েলিস্টির সাথে কোনো সম্পর্ক নেই। এটি বাংলাদেশের বাস্তবতার সম্পর্কে যারা কোনো ধারণা নেই তারা এই কথা বলতে পারেন যে এই নিরীহ ভিকটিম গুলো, গ্রামবাসী গুলো মামলা করবে। তাদের বাড়িঘর দেখেছেন কি পরিমাণ দরিদ্র তারা। সুতরাং এটি নিয়তি হিসেবে মেনে নিতে হবে বাংলাদেশের। এখন আমরা যে জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছি, বঙ্গবন্ধুর বাংলাদেশকে, জাতির পিতার বাংলাদেশকে আমরা যে জায়গায় নিয়ে গেছি, সেটা আমাদের মেনে নিতে হবে। এবং আমরা শুনবো, হয়তো প্রিন্স ভাই বলবেন আশ্চর্যজনক, আর টিটো ভাই বলবেন বিচ্ছিন্ন ঘটনা, স্বাধীনতা বিরোধীরা এই কাজ চালিয়েছে। এটাই হয়তো আমাদের শুনতে হবে। জি দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার সঙ্গে আমি আবারও যুক্ত হব। প্রিন্স ভাই, আপনি অনেকগুলো প্রশ্ন রেখেছেন শ্যামলদা, হয়তো আমি টিটুবের কাছ থেকে উত্তর নেব, কিন্তু আমি একটু আপনার কাছে জানতে চাই, শ্যামলদা যে কথাটি বলছেন যে নিয়তি, অভিমান থেকেই তো বলছেন
তো আমরা বলি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আপনারা না হলে আওয়ামী লীগ, আপনারা ঘুরে ফিরে আপনারা ক্ষমতায় থাকবেন, জনগণ আপনাদেরকে ভোটের মাধ্যমেই ক্ষমতায় নিবে এবং তারাই হচ্ছে আপনাদের উপর আস্থা রাখে, দল মত ধর্ম শ্রেণী বর্ণ নির্বিশেষে। তো কেন একজন মানুষের মনে হবে যে আজকে আমার এটাই নিয়তি? এটি কি আমাদের ব্যর্থতা কিনা? আচ্ছা, আমি বলছি, প্রথমে আমাকে শ্যামলদা আমাকে কোট করে বলেছেন, আমি বলেছি আশ্চর্যজনক ঘটনা। আমি আসলে ঘটনাটা কি বলেছি, অমানবিক, নির্মম এবং উদ্বেগজনক। এবং এই ঘটনার নিন্দা আমরা জানাই। আমাদের দলের পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আজকে এই ব্যাপারে কঠোর ভাষায় একটা স্টেটমেন্ট দিয়েছেন এবং আমাদের ওই এলাকার যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে বলা হয়েছে যারা ওখানে ইয়েতে মানে যাদের বাড়িঘর আক্রান্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু আপনারা একটু আগেও শুনেছেন, হয়তো আমি যতদূর শুনেছি, যে ওখানে প্রায় ১৫০০ অজ্ঞাত লোকের নাম দিয়ে আপনার আসামি করে তাদেরকে মানে মামলা করা হয়েছে। এই ১৫০০ লোক কারা? এইটা যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না তারা, এটার কি নিশ্চয়তা আছে? অতীতে তো তাই হয়েছে, যে একটি প্রকৃত ঘটনা ঘটেছে, যারা প্রকৃত আসামি তাদেরকে না ধরে দেখা যাচ্ছে ওই ঘটনার দায় বিএনপির উপর চাপিয়ে দেওয়ার জন্য বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা তাদেরকে এলাকা ছাড়া করা হচ্ছে। তো এই আতঙ্কেও কিন্তু তারা আতঙ্কিত। তারপরেও আমি যতদূর জানি আমাদের দলের নেতাকর্মীরা চেষ্টা করছেন সে আক্রান্তদের পাশে দাঁড়ানোর জন্য। আর শ্যামলদা যে কথাটা বলেছেন, এটা অবশ্যই ওনার এই সেন্টিমেন্টের সাথে আমি একমত। যে আজকে উনি যে আক্ষেপ করলেন, যে নিয়তির কথা বললেন, এটা তো একটা অভিমানের কথা বলেছেন। এটা অভিমান নয়, এটা হচ্ছে আমাদের জাতিগত যে একটা জাতির উপরে যে একটা কলঙ্কের প্রলেপ আপনার লাগিয়ে দেওয়া হচ্ছে বা লেগে যাচ্ছে। এই ঘটনায় আমরা কেউ কিন্তু মানে মাথা ঠিক রাখতে পারছি না। আসলে কি হচ্ছে ঘটনা? বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমতল বসবাসকারী মানুষ, পাহাড়ে বসবাসকারী মানুষ, সবাই কিন্তু আমরা বাংলাদেশি এবং একে অপরের ভাই বোন। একসাথেই তো আমরা দেশ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি এবং একসাথেই দেশ গঠনের জন্য বা দেশের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো এখন কেন এইরকম ঘটনাগুলি ঘটবে সেটা কিন্তু দেখার বিষয় আছে। আজকে যদি রাজনৈতিক অনৈক্য থাকে, রাজনৈতিক যদি বিভেদ থাকে এবং সেখানে যদি রেষারেষিটা একেবারে রাজনৈতিক বিভেদটা যদি একেবারেই প্রকট হয়ে দেখা দেয়, তখনই কিন্তু এই সুযোগ সন্ধানীরা আপনার সুযোগ নেওয়ার জন্য কাজ করে। আজকে জাতি যদি ঐক্যবদ্ধ থাকতো, সকল দল মত মিলে যদি আমরা এই ব্যাপারে রুখে দাঁড়াতে পারতাম, তাহলে কিন্তু বা একমত হয়ে আমরা কাজ করতে পারতাম, তাহলে কিন্তু সুযোগ সন্ধানীরা আপনার এই জায়গায় আসতে পারতো না। আপনি বলেছেন কোনো সময় বিএনপি, কোনো সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে বা তারাই ঘুরে ফিরে ক্ষমতায় আসে বা দেশে একটা প্রভাব বিস্তার করে, সবই ঠিক আছে। কিন্তু আজকে মানুষের সেই গণতান্ত্রিক অধিকার কি আছে? একসাথে কাজ করার কি সুযোগ আছে? আপনার এই যে করোনা গেল, করোনার সময় আমরা দল মত নির্বিশেষে একসাথে কাজ করতে চেয়েছিলাম, সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলাম। সরকারকে আমাদের কথায় কর্ণপাত করেছে? এর আগে যখন আপনার জঙ্গি হামলা হলো, বিএনপির পক্ষ থেকে আমরা সরকারের কাছে আমরা সংলাপের আহ্বান জানিয়েছিলাম। সকল রাজনৈতিক দলকে একত্রে নিয়ে বসে কর্মপন্থা নিরূপণ করে আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করার আমরা উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছিলাম। সেই আহ্বানে কি সরকার সাড়া দিয়েছে? কিংবা সরকার কি আমাদেরকে সেই কাজ করার সুযোগ দিয়েছে? আজকে দেখেন এই সুবর্ণ জয়ন্তী, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী সবার জন্য একটা আনন্দের বিষয়। আজকে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে সুবর্ণ জয়ন্তী পালন করছে, কিন্তু হঠাৎ করে গত পরশুদিন আপনার সরকারের পক্ষ থেকে পুলিশকে দিয়ে একটি বিবৃতি দিয়ে দেওয়া হলো যে আগামী 26শে মার্চ পর্যন্ত সেখানে কোনো সভা সমাবেশ করা যাবে না। তাহলে কি এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী শুধুমাত্র ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদেশি অতিথিদের নিয়েই পালন করবে? বিএনপি, কমিউনিস্ট পার্টি, গণফোরাম, নাগরিক ঐক্য কিংবা বাম ঐক্য জোট কিংবা 20 দলীয় জোট কিংবা জাতীয় ঐক্যফ্রন্ট, তাদের কি পালন করার কোনো সুযোগ নাই? তো বিভেদ তো এখানেই শুরু মানে করিয়ে দেওয়া হলো। আমাদেরকে ঘরের মধ্যে বন্দি রেখে বলছে তোমরা ঘরের মধ্যে বসে থাকো, আমরা পালন করব। তো আজকে আপনাদের দলের মহাসচিবের একটা প্রেস কনফারেন্স ছিল গুলশান কার্যালয়ে, সেটি স্থগিত করেছেন আপনারা, সেটির কারণ কি? আমার জানা নেই, সেটা আমার জানা নেই কোন প্রেস কনফারেন্স ছিল। কারণ আপনারা জানেন যে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আজকে আমাদের সারা দেশব্যাপী একদিনের শোক ঘোষণা করা হয়েছে, আমরা শোক পালন করেছি। আজকে তার লাশ এসছে, সেই লাশ এখন তার বাসায় অবস্থান করছে, সেখানে শোক বই খোলা হয়েছে, হাজার হাজার মানুষ সেখানে শেষবারের মতো
মওদুদ আহমেদকে দেখার জন্য যাচ্ছে। আগামীকালকে সকালে 9টায় শহীদ মিনারে নেওয়া হবে, 10টায় সুপ্রিম কোর্টে নেওয়া হবে, 11টায় বিএনপি অফিসে নেওয়া হবে জানাজার জন্য, তারপরে তার লাশ নিয়ে যাওয়া হবে তার গ্রামের বাড়িতে। এবং এটাও বলে রাখি যে এই মওদুদ আহমেদের দাফন জানাজার জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তা অনুমতি চাওয়া হয়েছিল, কারণ এটা একটা রেওয়াজ সংসদ সদস্যের মৃত্যু হলে তার লাশ সেখানে নিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা, সংসদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেটা একটা রেওয়াজে পরিণত হয়েছে। কিন্তু করোনার দোহাই দিয়ে আপনার কিন্তু ওনার লাশ সেখানে দাফন করতে প্রিন্স ভাই বলছেন, কিন্তু আপনি একটু খেয়াল করে আপনি দেখেন সব, আমি কেন করোনার দোহাই দেওয়ার কথা বলছি, আপনি সব খুলে দিয়েছেন। না, সব আপনি খুলে দিয়েছেন, কিন্তু এই করোনা শুরু হওয়ার পরে আমি বলছি শেষ করি সমাবেশ করতে দিচ্ছেন, সরকারি দল করছে, বিরোধী দল করছে, আপনার আলোচনা সভা করছে, সরকার আপনার সুবর্ণ জয়ন্তী পালন করছে, দেশি বিদেশি অতিথি আসছে, গ্যাদারিং হচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু ওই সংসদ ভবনে যদি আপনার লাশ নিয়ে আপনার জানাজা পড়া যেত, সেখানে তো আরো বেশি করে আপনার সামাজিক দূরত্ব মেনটেন করে আপনার সেটা করা সম্ভব ছিল, কারণ সংসদ ভবন হচ্ছে একটি নিয়ন্ত্রিত এলাকা, সেখানে সরকার প্রশাসনের করোনার শুরু হওয়ার পরে করোনায় আক্রান্ত হয়ে কিংবা করোনা ছাড়াও যত সংসদ সদস্যের মৃত্যু হয়েছে কারণ জানা যায় কিন্তু দক্ষিণ প্লাজায় হয়। হ্যাঁ, এইটাই আমি বলছি। করোনা যখন কঠোর অবস্থায় ছিল, গত মার্চ থেকে ধরেন আপনারা অক্টোবর পর্যন্ত কথাই যদি ধরি, সেটা বাদ দেন, সেখানে তো আপনার দেশি এখন সম্ভব ছিল বলে আপনি মনে করছেন? পরে তো সব খুলে দিয়েছেন, স্কুল কলেজ ছাড়া তো সব খুলে দিয়েছেন। আমি বুঝতে পারছি, তো সেখানে আপনার এখন করতে অসুবিধা কোথায়? ছোট ভাই শ্যামলদা অনেকগুলো প্রশ্ন তুলেছেন যে আজকে আমরা যখন কথা বলছি বঙ্গবন্ধুর জন্মদিন গেল গতকালকে, এবং গতকালকের ঘটনাটি ঘটেছে, বঙ্গবন্ধু এরকম বাংলাদেশের স্বপ্ন দেখেছেন কিনা সেই জায়গার পাশাপাশি আরেকটি প্রশ্ন তুলেছেন যে শ্যামলদা 1000-এর বেশি আসামিকে যখন অজ্ঞাত করে মামলা করা হয় তো সেই মামলার ভবিষ্যৎ কি দাঁড়ায়? কারণ এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি থাকার পরেও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, আবার মামলাটি হয়েছে এত লোকের বিরুদ্ধে, তো এটির তদন্তই বা কবে শেষ হবে, আসামি বা প্রকৃত আসামি বা কবে চিহ্নিত হবে, মামলার ভবিষ্যৎ বা কি হবে? শ্যামলদা অবশ্যই একটু আবেগী হয়ে কথাগুলো বলেছেন, এবং আমি মনে করি যে আমরা কেউই যারা এই ধর্মনিরপেক্ষ বাংলাদেশের স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ স্বাধীন করেছে কেউই চাই নাই। কিন্তু এটা ভুলে গেলে হবে না যে ৭৫ পরবর্তীতে এই যে ধর্মনিরপেক্ষতার জায়গাটা যে কম্প্রোমাইজ করে আমাদের যে মূল জায়গা থেকে, সেখান থেকে কিন্তু এই জিনিসটাকে কম্প্রোমাইজ করা হয়েছে, এবং মানে জিয়াউর রহমানের সময়ই কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই জিনিসগুলোর পরিবর্তন করা হয়েছে। সো এই যে ধারাবাহিকতাগুলো আসছে, মানে 1971 সালে কিন্তু একটা মীমাংসিত ব্যাপার ছিল যে বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ একটি জাতি রাষ্ট্র যেখানে সকল ধর্মের অধিকার সমান থাকবে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা সরে এসেছি। জাতীয় ঐক্যের কথা প্রিন্স ভাই বললেন, তো আমরা তো মূল জায়গাগুলিতে আমরা কম্প্রোমাইজ করছি, এবং সেই জন্যই তো 15ই আগস্ট 21শে আগস্ট না হলে আমাদের এক টেবিলে বসে কাজ করার কিন্তু অনেক সুযোগ ছিল। কিন্তু আপনি যখন ফান্ডামেন্টাল জিনিসগুলো আপনি হাত দিবেন, পরিবর্তন করবেন, যুদ্ধ অপরাধীদের দিয়ে আপনারা মানে ঐক্য করবেন, ইসলামিক দলগুলাকে আবার পারমিশন দিয়ে ইতে আনবেন, রাজাকারদের ফ্ল্যাগ দিবেন, তো এই জিনিসগুলা কিন্তু তখন মানে দ্বিধাবিভক্ত হয়ে যায়। আর আমি শ্যামলদার যেটা কথা বলছি, অবশ্যই আমরা এটা মানে একমত যে আমরা এই বাংলাদেশ কেউ চাই না, এবং আমি বিচ্ছিন্ন ঘটনা এটা এই জন্য বলেছি যে এটা একটা জায়গায় এটা হয়েছে, এটা সারা বাংলাদেশের ধারাবাহিকভাবে যে 100 জায়গায় হয়ে, হ্যাঁ বিচ্ছিন্ন কিছু ঘটনা বিভিন্ন জায়গায় হয়েছে, এবং আমি অবশ্যই মনে করি আমার জায়গায় হলে আমি সবার আগে ওখানে যেতাম, এবং প্রত্যেকটা জনপ্রতিনিধির দায়িত্ব ওখানে যাওয়া। সঙ্গে একমত যে একটি জায়গায় ঘটেছে, কিন্তু শ্যামলদার প্রশ্নটি তুলেছেন যে রামুতে ঘটেছে, নাসিরনগরে ঘটেছে, আপনার রংপুরে সাঁওতালদের বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, ভোলাতে ঘটেছে, একটি ঘটনার বিচার শেষ হয়নি। এবং সঙ্গে আরেকটি কথা আমি মনে করে দিতে চাই, যেহেতু শ্যামলদা বলতে ভুলে গেছিলেন, এই বছর খানেক আগে বা আরো বেশি সময় আগে পূজার দিনে পরীক্ষা পড়েছিল, সেটির জন্য আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদেরকে আন্দোলন করে সেই পরীক্ষার তারিখটি পরিবর্তন করাতে হয়েছিল। না, অবশ্যই আমি একটা বিষয়, আমি শ্যামলদার কোনো বিষয়ে কিন্তু দ্বিমত প্রকাশ করছি না, আমি মনে করি যে ওইখানে অনেক যুক্তি আছে। তবে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে কোন সময় প্রেক্ষাপটটা কি। আজকে আমাদের দেশের সাথে সাথে পশ্চিমবঙ্গে কিন্তু একটা নির্বাচন চলছে, এবং সেই নির্বাচনে মানে রিলিজিয়ান ইজ প্লেইং এ বিগ কার্ড। বিজেপি তার হিন্দুত্ববাদী নিয়ে কাজ করছেন, তৃণমূল একভাবে কাজ করছেন, আবার লেফটরা মুসলমান এই যে মানে পীরজাদা ইয়েকে নিয়ে, কি বলার নাম, আব্বাসকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন, তারা সেকুলার পশ্চিম বাংলা চায়। সো এখানে কিন্তু অনেকগুলি রাজনীতিক কার্ড আছে। সো আপনি এই জিনিসগুলোকে আইসোলেটেড ভেবে যে আমি বাংলাদেশের এই জায়গায় সব সেফ সিকিউর করে ফেলবো, এটা কিন্তু হয় না। এবং সেই সাথে কিন্তু এটাও আপনাকে মেনে নিতে হবে যে আমরা কিন্তু এই যে
কথার স্বাধীনতার উপলক্ষে মানে মিডিয়ায় আমি আগেও বলেছি হেফাজত কিন্তু এটা মানে শক্তভাবেই কথাগুলি বলছে, মানুষকে কিন্তু মানে কি বলবো উদ্দীপনিত করার চেষ্টা করছে, একটা ডিস্টেবিলাইজ করার একটা সুযোগ চলছে, যে জন্য আপনি প্রোগ্রামের নামই রেখেছেন সুযোগ সন্ধানী। তো সুযোগ কিছু লোক দিচ্ছে। হ্যাঁ, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে যারা প্রশাসনে আছে তাদেরকে আরো তৎপর হইতে হবে এবং আগামী দিনগুলোতে অন্ততপক্ষে আগামী 7-8-10 দিন কেউ যেন কোনো রকম সুযোগ না নিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীকে আরো মানে কঠোর হতে হবে এবং সেই সাথে এই ছোটগুলো বিচ্ছিন্ন ঘটনাগুলিকে যখন নেট কানেক্টেড করা হয়, এই বিচ্ছিন্ন ঘটনাগুলিকে প্রত্যেকটা ঘটনাগুলি গুরুত্বপূর্ণ। বিচ্ছিন্ন মানে আমি বলি নাই যেটা গুরুত্ব কম, বিচ্ছিন্ন মানে বলি নাই যেটা একটা খুব এনকারেজেবল ঘটনা। এটাকে আমরা নিন্দা জানাই। এরকম বাংলাদেশের স্বাধীন বাংলার এই সুবর্ণ জয়ন্তীতে এটা আমরা কখনো দেখতে চাই না। কিন্তু ঘটনাগুলি আমি আবারও বলবো, যেহেতু এটা বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘটনাগুলি হয়, এটা বিচ্ছিন্ন ঘটনাই আমি হিসাবে দেখব। এবং আমি মনে করি যে জনপ্রতিনিধি শুধু বর্তমান এমপি না, সাবেক এমপি, বিএনপির প্রতিনিধিও তো এখানে যাওয়া উচিত ছিল এবং সবারই কিন্তু যাওয়া উচিত ছিল যে আসলে ঘটনাটা কি। যেহেতু আমার এলাকায় না, আমার থেকে দূরবর্তী, আমি হয়তো সম্পূর্ণ ঘটনাটা ওইভাবে জানি না। ধন্যবাদ আপনাকে। দর্শকের ফোনে আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন পাবলিকের এমপির কাছে আর আপনার শ্যামল দত্ত দাদার কাছে, যে আমাদের বাংলাদেশ হলো সম্প্রীতি বাংলাদেশ। এখানে যেমন নাসিরনগরে, রামুতে আর বিভিন্ন বেশ কয়েকটি জায়গাতে সংখ্যালঘু হামলা হলো, এটা খুব নিন্দনীয় জানাই এবং বিচার সঠিকভাবে হচ্ছে না, বা সঠিকভাবে যদি বিচার হতো তাহলে বাংলাদেশে এরকম আর পুনরাবৃত্তির হতো না বলে আমার বিশ্বাস। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে জানতে চাচ্ছি যে বিচার বিভাগ তদন্ত এটা হওয়া দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মত। জি, বুঝতে পারছি। তিনি হয়তো বলছেন যে সুষ্ঠু আগের ঘটনাগুলোর বিচার হলে পরে হয়তো এই ধরনের ঘটনা করতে, আমি এরকম একটা কিছু বলতে চাইছি। শ্যামলদা, আপনি শুনছিলেন যে টিটু ভাই তার আগের বক্তব্যের এক ধরনের একটি ব্যাখ্যা দিয়েছেন। প্রথমে বলে রাখি, আমি কোনো অভিমান থেকে বলিনি, কোনো আবেগ থেকে বলিনি। আমি বাংলাদেশের রিয়েলিটি, আমার সাংবাদিকতার 30 বছরের অভিজ্ঞতা থেকে বলেছি। বিএনপি আমলে, আওয়ামী লীগ আমলে, প্রতিটা আমলে কিন্তু সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে এবং হচ্ছে। ইট ইজ এ রিয়েলিটি, ইটস নট এ আবেগের কোনো বিষয় না। আমি প্রথমে বলে রাখি যে এই যে সম্প্রীতির বাংলাদেশ, আমাদের ধর্ম পাশাপাশি থাকবো আমরা বাংলাদেশ, এগুলো আসলে কার্যত কাগজে বলি। রিয়েলিটিতে আপনি যদি বাস্তব রিয়েলিটিতে যান, তাহলে বাংলাদেশের সংখ্যালঘুরা একটা মার্জিনালাইজ সোসাইটি। এখন 1947-এ যখন দেশটা ভাগ হয়, তখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 29%। সেটি আজকের বাংলাদেশে কেন 9% এটা ঠেকলো, এই আত্মবিশ্লেষণ যদি আমরা না করি, তাহলে সংকটের গোড়ায় যেতে পারবো না। আমরা হয়তো আলোচনা করতে পারবো, রাজনৈতিক বাস করতে পারবো, কিন্তু আমাদেরকে গোড়ায় যেতে হবে যে বাংলাদেশের সাম্প্রদায়িকতার বীজ কে বপন করেছে তা নিয়ে অনেক রাজনৈতিক বিতর্ক করতে পারবো। কিন্তু বাংলাদেশের আজকে যে জায়গাটি দাঁড়িয়েছে, সেখানে কেন এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনি হয়তো বলতে পারেন এটি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু গ্রামে গ্রামে, এলাকায় এলাকায়, উপজেলায়, শহরে শহরে সংখ্যালঘু জনগোষ্ঠীরা এক ধরনের ভয় ভীতি, এক ধরনের সংকটের মধ্যে আছে। এই বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি বঙ্গবন্ধুর একটি কোট আপনাদেরকে শোনাই। রাজনৈতিক নেতারা নিজেদের স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে, নিজেদের নেতৃত্ব রক্ষা করার জন্য। জনসাধারণকে ধর্মের নামে ধোঁকা দিয়ে তাদের শাসন ও শোষণ করতে চায়। এরাই দুনিয়ার ধর্মকে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে ধর্মের যথেষ্ট ক্ষতি করেছে এবং করছে। ধর্মের ভিতর যা আছে তা মানুষ সত্যিকার ভাবে বুঝতে পারলে আর তা পালন করলে দেশের শোষণ, অত্যাচার, অবিচার থাকতো কিনা সন্দেহ। এটি বঙ্গবন্ধু আমার দেখা নয়াচিন গ্রন্থে লিখেছে 1952 সালে। ধর্মভীরু মানুষকে ধর্মের নামে স্লোগান দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া অনেক সোজা, যেটি আজকে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে। বঙ্গবন্ধু এটি বলেছেন 9 এপ্রিল 1972। আমি এই কারণেই বলছি যে বঙ্গবন্ধু বাংলাদেশ, আজকে তো বাংলাদেশ আওয়ামী লীগ একটা না দীর্ঘ সময় ধরে ক্ষমতায়, তাহলে কেন তারা মুক্তিযুদ্ধের সেই মূল চেতনায় যাচ্ছে না? বাস্তবতা এটাই যে সেই জায়গায় আমাদের পক্ষে যাওয়া সম্ভব হচ্ছে না, আমরা সেই কঠিন কাজগুলো করছি না। আমরা রাজনৈতিক স্বার্থে, বঙ্গবন্ধু যে কথা বলেছেন, ধর্মকে আমরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছি, সেটা সকল দলের ক্ষেত্রেই প্রযোজ্য। দুর্ভাগ্যের বিষয় এটি।
আজকে হয়তো আপনি সাল্লার ঘটনা নিয়ে কথা বলবেন, আগামীকাল হয়তো কোনো আরেকটি উপজেলা নিয়ে কথা বলবেন, এরপর হয়তো আরো একটি নিয়ত নিয়ে কথা বলবেন, কিন্তু গোড়ায় যদি না যান, আমরা যদি বাংলাদেশকে মূল জায়গায়, মুক্তিযুদ্ধের মূল জায়গায় ফেরত নিয়ে যেতে পারি, না নিতে পারি, তাহলে কিন্তু আমরা কোনোদিন এই সেই আমাদের স্বপ্নের বাংলাদেশ পাবো না। আমরা ব্যাপক উদযাপন করব, ব্যাপক কোলাহল করব, ব্যাপক আয়োজন হবে, কিন্তু বাংলাদেশকে সেই জায়গায় বলবে, যাবে।